अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, जुर्म के खिलाफ आवाज। आरती, তুই নেশা করেছিস? কোনো ভদ্রতা নেই তোর মধ্যে? একটা কথা কান খুলে শুনে নাও মা, আমি আজকালকার দিনের মেয়ে, এইভাবে বন্ধ করে থাকতে পারবো না। আমার ফ্রিডম চাই, আর তোমায় আমায় সাপোর্ট করতেই হবে। যখন আমরা কেউই থাকবো না তখন কি করবি? একা একা কি করে বাঁচবি? জাবেদ আছে তো, আমি ওর সাথেই থাকবো। আমাদের সম্মান তুই যতটা নষ্ট করতে চাস সেটা করে ফেলেছিস, এবার ছেড়ে দে আমাদের। আমার যা মন চাইবে আমি তাই করব, তোমাদের যা ভাবার হয় ভেবে নাও। না আমার আগে কিছু যায় আসতো, আর না এখন আসবে। এসো মালতী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মালতী বসো ঘরে, আমাদের ঘরে থাকো আলো করে। এসো মালতী বসো ঘরে, আমাদের ঘরে থাকো আলো। বলো মা লক্ষ্মীর জয়। আরে বা দিদি, খুব সুন্দর পুজো হয়েছে মা লক্ষ্মীর, কিন্তু আরতি পুজোতে আসেনি? আরতি না, আসলে ওকে আমি পুজোর মিষ্টি আনতে পাঠিয়েছি। আচ্ছা, কি জানি কোথায় চলে গেল, আর সময়ও তো হয়ে যাচ্ছিল না, তাই পুজো শুরু করে দিলাম। এক্ষুনি চলে আসবে ও। জিনিস যখন নষ্ট হয়ে যায় না দিদি, তখন যতই চাপা দাও না কেন, দুর্গন্ধ বেরোবেই। আমরা দুজনেই একই পরিবারের, কিছুই লুকিয়ে রাখতে পারবে না। সবকিছু জানি। রক্তের স্বাদ যখন পেয়েই গেছে, তখন অন্য কিছু খাবে কেন? যৌবনের বাদ দেওয়া অত সহজ নয় দিদি, এখনো সময় আছে। লাগাম টেনে না ধরলে ভেসে যাবে কিন্তু মেয়ে। দেখো, বাড়িতে পুজো আর মেয়ের কোনো দেখাই নেই। আরে মধু, তুমি আরতিকে নিয়ে এত চিন্তা করছো কেন? ওর চিন্তা করবার জন্য তোর বাবা মা রয়েছে, তুমি নিজের বাচ্চাদের নিয়ে চিন্তা করো। নিজের কথা চিন্তা করি বলেই আপনার মেয়ের কথা ভাবতে হচ্ছে জামাইবাবু। দুর্ভাগ্যবশত আমিও এই পরিবারেরই অংশ, সেই জন্যেই চিন্তা করছি। তোমাদের আর কি, বদনাম হওয়ার কোনো ভয়ই নেই দেখছি তোমাদের। মেয়ে শ্বশুর বাড়ি ছেড়ে এখানে চলে এলো, তোমরা কিচ্ছু বললে না। ও এখানে থেকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তবুও তোমরা কিছু বলছো না। কিন্তু আমাদের তো সমাজে মাথা উঁচু করে চলার অভ্যেস। আরতির বদনাম হলে আমার সন্তানকেও সেই ভোগ করতে হবে, সেই জন্যেই বলছি। মধু, তুমি জানো তুমি কার ব্যাপারে কথা বলছো? আমার ভাগ্নিও এই সময় একটু অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে। এইরকম সময় আমাদের ওকে সাপোর্ট করা উচিত, সেটা না করে এই ধরনের কথা বলছো। এরপরে কোনোদিন এরকম কথা শুনতে চাই না, বুঝলে? আমার 2 লাখের চাল। আমারও 2 লাখের চাল। এটা আমারও। আমার এই 2 লাখ। আমার এই সব টাকার প্যাক 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 শেষ। 3টে টেক্কা। আরে ভাগ্যটাই খারাপ।
এটা মানতেই হবে, তুমি প্রত্যেকবার জিতে যাচ্ছ। আর এটা তো সত্যি যে তোমাকে হারানো কিন্তু সহজ নয়, ভীষণ কঠিন। আরে কি রে ভাই, মা বারবার ফোন করছে, আবার কি প্রবলেম হলো? তুমি একদম চিন্তা করো না। তবে একটা ব্যাপার, তোমার ভাগ্য এই জন্য ভালো যাচ্ছে কারণ তোমার পাশে একজন লাকি মানুষ আছে। জাভেদ, কথার জালে ফাঁসানো তোমার থেকে শিখতে হবে। শোনো না, আমার জন্য আর একটা সিগারেট ধরিয়ে দাও না, আমাকে চলেও যেতে হবে। মনে হচ্ছে তোমার নেশা হয়ে গেছে। চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। কি হলো? চলো, বাই গাইস, হ্যাপি দিওয়ালি। মনে আছে তো, কালকে মিসেস সিংহানিয়ার সাথে আমাদের বিজনেস মিটিং রয়েছে। ওনার কাছে যত টাকা আছে ততটাই দেমাক ওনার। লেট করে যাওয়া পছন্দ করেন না। ম্যাডাম, কালকে টাইমলি পৌঁছতে হবে। ঠিক আছে স্যার, আমি সময় মতো তৈরি হয়ে নেব। গুড নাইট। গুড নাইট। এটা কোনো সময় বাড়ি ফেরার? আর কি কি করবি তুই? তোমার আবার কি হলো মা? কি হয়েছে? তুই জানিস না আজকে দীপাবলি? ঘরে লক্ষ্মী পুজো ছিল আর ঘরের মেয়ে সারা দিন বাড়িতে নেই। বাহ, চল এখন ওঠ, পুজো করে নে। চল ওঠ। তুমি যাও না মা, তুমি যাও। চল ওঠ, এখন পুজো করে নে। তুই নেশা করেছিস? হ্যাঁ? আরে এত নিচে নেমে গেছিস তুই? কোনো ভদ্রতা বাকি নেই আর তোর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, তোমার সব সংস্কার মান সম্মান আছে। তোমার দেওয়াই কুর্তি পরে গিয়েছিলাম আমি। প্লিজ এখন আবার তোমার সেই গিয়েও ব্যাকওয়ার্ড মার্কা কথাবার্তা বন্ধ করো। আচ্ছা, এখন আমি পুরনো দিনের মানুষ আর তুই কি করছিস? দীপাবলির দিন নেশা করে এসেছিস, তাও কোথাকার কোন না কোন ছেলের সাথে। এইসব তুমি কি বলছো? হ্যাঁ, তুমি তো তোমার পছন্দ মতো ভালো ছেলের সাথে বিয়ে দিয়েছিলে আমার। কি হয়েছে? হ্যাঁ, আজ তোমার মেয়ে নিজের শ্বশুর বাড়িতে নয়, তোমার বাড়িতে। কারণ তাদের ভাবনা চিন্তাও তোমার মতোই ছিল। এই ড্রেস পরতে পারবে না, ওই ড্রেস পরতে পারবে না। উফ, একটা কথা কান খুলে তুমি শুনে নাও মা, আমি আজকালকার দিনের মেয়ে, এইভাবে বন্ধ ঘরে থাকতে পারবো না। আমার যা মন চাইবে আমি তাই করব। তোমার যা করার করে নাও তুমি। নিজের জীবনটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছিস। নিজের খেয়াল খুশির জন্য শ্বশুর বাড়ি থেকে এখানে চলে এলি। আরে তোর শ্বশুর বাড়ির কোনো দোষ ছিল না, না তোর বরের মধ্যে কোনো দোষ ছিল। সব সমস্যার মূলে না তুই আছিস, শুধু তুই। আচ্ছা ছেড়ে দাও এবার আমার মা, সরো।
কাল আমার মনে হচ্ছিল কেউ যেন আমায় মারতে চাইছিল। কে হতে পারে? এসব কিছু ওই নেশার জন্য হয়েছে। এসব তোর মনের ভুল। দেখ, এখনো সময় আছে, সঠিক পথে ফিরে আয়, তা না হলে পরে পস্তাবি। আরে তুই নিজেকে একবার দেখ, তুই কি ছিলি আর কি হয়ে গেছিস। তোর ওপর তোর ওই বন্ধুদের প্রভাব পরিষ্কার দেখা যাচ্ছে, ওইসব রাস্তার ছেলেগুলোর। এসব কিছু তোমার জন্য হয়েছে। আরো টাকা দাও ওকে। কখনো নিতুর বাড়িতে থেকে যাচ্ছে, কখনো কোনো বন্ধুর সঙ্গে বেড়াতে চলে যাচ্ছে। এবার তার ফলটা দেখো। মা, তুমি ভুলে গেছো না, জিমের ফিস দিতে হবে 25,000। সরি বাবা, আমি তো ভুলেই গেছিলাম। দে। দিয়ে যাও, দিয়ে যাও। ছেলে হয়তো তোমার, ওর জন্য সব সময় টাকা থাকে, আমার জন্য থাকে না। সব বিধিনিষেধ তো আমার জন্য। এখানে আমি বিজনেস করতে গেলেও বাইরের লোকের থেকে টাকা ধার করতে হয়। মেয়ে না আমি, তাই ভরসাই করা যায় না। সব পরিবারেই মেয়েদের একটা আলাদা গুরুত্ব থাকে। মেয়েদের বাড়ির সম্মান হিসেবে দেখা হয়, আর বন্দনার পরিবারেও ব্যাপারটা সেরকমই ছিল। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই নতুন এপিসোডে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বিহারের রাজধানী পাটনার একটা অত্যন্ত রোমাঞ্চকর ঘটনা। আরতি একটা ছোট শহরে থাকা আধুনিক মানসিকতার মেয়ে, যে স্বাধীনতা পছন্দ করত, কিন্তু ওর পরিবারের কাছে ওর স্বাধীন চিন্তাভাবনা একটা সমস্যার কারণ হয়ে উঠেছিল। বন্ধুরা, আমাদের চারপাশে বিভিন্ন ধরনের মানুষ থাকেন। তাদের মধ্যে কেউ কেউ আমার আপনার মতো সাধারণ মানুষ, কিন্তু এমন মানুষও থাকেন যাদের বোঝাটা খুব কঠিন হয়ে যায়। আর আরতিও ছিল সেরকমই। আরতি একটা স্বাধীন পাখির মতো বাঁচতে চেয়েছিল, নিজের ইচ্ছে অনুযায়ী চলতে চেয়েছিল। ও কোনো রকমের বারণ মেনে নিতে পারত না। শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসা আরতি নিজের বাবা মার অপমানের কারণ হয়ে উঠেছিল। সমাজের তিক্ত মন্তব্যে মিত্তল পরিবারের পরিবেশটাই পাল্টে গিয়েছিল, আর যার প্রভাব তাদের পারস্পরিক সম্পর্কের ওপর পড়ছিল। চলুন দেখি আর কি কি নতুন সমস্যার সম্মুখীন হতে চলেছে মিত্তল পরিবার, আর দুটো আলাদা জেনারেশনের ভাবনার লড়াই কোন অপরাধের জন্ম দিতে চলেছে। এই নিন, আপনারা সবাই গরম গরম সিঙ্গারা খান। হ্যাঁ, আরে বাহ দিদি, সিঙ্গারাটা দারুণ হয়েছে, খুব ভালো খেতে, ভীষণ ভালো লাগছে। আমি তো ওদের সব সময় বলি যে দিদির বাড়িতে কিটি পার্টি হলে এত সুস্বাদু খাবার হয় যে কি বলবো, অন্য কোথাও পাওয়া যায় না, তাই না? আপনারা, তোমার ছেলে মেয়ে কোথায়? আচ্ছা দিদি, তোমার ছেলে তো রোজ জিমে যায়, তাই না? আমার ছেলে বান্টিও তো ওর সঙ্গে জিম করে। তোমার ছেলে কি যে ভালো। আরে হ্যাঁ, আরতি আজও বাড়িতে নেই নাকি? আচ্ছা বন্দনা, খারাপ মনে করো না, কিন্তু আরতি আজকাল একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে না? ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু কাল আমি ওকে চৌরাস্তায় একটা ছেলের সাথে সিগারেট খেতে দেখলাম। দিদি, আমি একটা কথাই বলবো যে আমাদের বাড়িতে মদ খাওয়া, ছেলেদের নিয়ে ঘোরা এসব হয় না। যাই বলো তোমরা, কিন্তু বন্দনাকে দেখে খুব খারাপ লাগে আমার। যুবতী মেয়ে, বুকে এখন পাথরের সমান হয়, আর তার ওপর ডিভোর্সের দাগ একবার লেগে গেলে তখন তো। আরতি আজও বাড়িতে নেই নাকি? কিন্তু আরতি আজকাল একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে না? কাল আমি ওকে চৌরাস্তায় একটা ছেলের সাথে সিগারেট খেতে দেখলাম। বন্দনাকে দেখে খুব খারাপ লাগে আমার। যুবতী মেয়ে, বুকে এখন পাথরের সমান হয়,
আর তার ওপর ডিভোর্সের দাগ একবার লেগে গেলে তখন তো কি ভাবছো? আমি ভাবছি আমরা যদি আরেকবার যদি আমরা ভালো করে ওকে বুঝিয়ে বলি যেন ডিভোর্স না দেয়। মানে? প্রতিবেশীদের কথা শুনে শুনে আমি হাঁপিয়ে গেছি, আর তার উপরেও যা সব করছে এখন। আমার মনে হচ্ছে যদি আমরা সূর্য আর আরতির সাথে আরেকবার ভালো করে কথা বলে ওদের মেলানোর চেষ্টা করি তাহলে আরতি নিজে নিজেই ঠিক হয়ে যাবে। এটা তোমার মনে হচ্ছে? তোমার মেয়ে সেরকম ভাবছে না। যেদিন ওই বাড়ি ছেড়ে চলে এসছে সেই দিনই ও ডিভোর্সের মামলা দায়ের করেছে। সারা দিনের মধ্যে আমাদের সঙ্গে কথা বলুক বা না বলুক, উকিলের সঙ্গে ঠিক কথা বলছে। ও নিজেই যদি নিজের পায়ে কুরুল মারতে চায় তাহলে ওকে বাঁচাবে কে? আমার ওকে নিয়ে আজকাল খুব চিন্তা হয়, আর যে ধরনের জীবনও কাটাচ্ছে না, তার জন্য ওর আর আমাদের বদনাম ছাড়া আর কিছুই জুটবে না। আর তো একটাই পথ খোলা আছে, পুরোহিত মশাইকে বলে ওর বিয়েটা দিয়ে দেওয়া। যে কোনো ছেলে হলেই চলবে, এসসি এসটি যাই হোক না কেন, আরতির ডিভোর্সটা হলেই সঙ্গে সঙ্গে ওকে বিয়ে দিয়ে দিতে হবে। তা না হলে তোমার এই মেয়ে পুরো বংশের নাক কেটে দেবে। একটাও ঠিকঠাক করে হয়নি। এই কাজ করো তোমরা। অ্যাডভান্স নেওয়ার সময় কত তাড়াহুড়ো করছিলে তুমি, এখন কি হলো? কোনো কাজের নয় এসব। একটা সেলাইও ঠিক করে হয়নি। এখন তুমি একটা কাজ করবে, এই মুহূর্তে আমার অ্যাডভান্স ফেরত দাও। আপনি এরকম কি করে করতে পারেন ম্যাম? এভাবে রিজেক্ট করতে পারেন না। আমরা আপনাকে বলছি তো রিপেয়ার করে এটা ঠিক করে দেব। এটা কিরকম ব্যবহার? তোমার থেকে শিখতে হবে যে আমরা ব্যবসা কিভাবে করব। প্রথমে তো ভুলভাল সেলাইয়ের জিনিসপত্র দিয়েছো, তারপরে শেখাচ্ছ ব্যবসা কি করে করতে হয়। আমার সমস্ত অ্যাডভান্স এক্ষুনি চাই, তাড়াতাড়ি দিয়ে দাও। দেখুন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আপনারা আমাদের আরেকটা সুযোগ দিন। দেখুন, আপনারা যে অ্যাডভান্সটা দিয়েছিলেন সেটা আমরা ইনভেস্ট করে ফেলেছি। তবুও যদি আপনারা অ্যাডভান্সটা রিটার্ন চান তাহলে আমরা ফেরত দিয়ে দেবো, কিন্তু আমাদের কিছুদিন সময় দিন। কোনো সময় দিতে পারবো না, আমার টাকা চাই এই মুহূর্তে। বুঝেছো তোমরা? এদের এভাবে বোঝানোই যাবে না। সিকিউরিটি, এদের দুজনকে নিয়ে যাও আর ততক্ষণ আটকে রাখো যতক্ষণ না ওরা টাকা দেয়। শুনেছো তুমি? বসিয়ে রাখবে। নিয়ে যাও। এত বছর সরকারি হাসপাতালে কাজকর্ম করেছো, আর রিটায়ারমেন্টের পরে আবার প্রাইভেটেও কাজ করেছো, আর কতদিন পয়সা উপার্জন করার জন্য এত কিছু করবে? যতটুকু আমাদের দরকার ছিল ততটুকু তো আছে আমাদের কাছে। তাহলে আর কতদিন তুমি এই কাজ করবে? হ্যাঁ, একটা কথা বলো, ঘর সামলানোটা তো আমার কাজ না? তাহলে আমার উপর ছেড়ে দাও না, আমি দেখে নেব সব। তুমি শুধু কালকে গিয়ে ডাক্তারকে বলবে তুমি এই কাজটা ছেড়ে দিচ্ছ, অন্য কাউকে দেখে নিতে। আর যদি না বলতে পারো না, আমাকে বলো, আমি বলবো। আরে এটা কি করে হয়ে গেল? আমার টাকা যত জমেছিল সব দিয়ে আমি এফডি করেছিলাম, আর এফডি কি ভেঙে ফেললো? আর কে ভাঙবে? যাকে এফডি অ্যাকাউন্টে জয়েন্ট হোল্ডার করেছিলে, আর ভাঙবার আগে একবার জানালো না। হে ভগবান, এই মেয়েটা আমাকে পাগল করে দেবে। এই পয়সা আমি সুমনের বিয়ের জন্য রেখেছিলাম, ওর বউয়ের গয়না বানাবো বলে, আর সব টাকা মেয়েটা উড়িয়ে দিল। এখন আমি এত টাকা কোথায় পাবো? আমি এখন মেয়েদের বাড়ির লোকেরা শুধু বিয়ে করানোর জন্য ব্যস্ত হয়ে গেছে, আর এই মেয়েটা না আমার জীবনটা শেষ করে দিচ্ছে।
এফডি ভেঙেছিস? তোর টাকা ছিল ওটা? তাহলে তুই এফডি ভাঙলি কেন? এই যা কিছু তুই করছিস না, সবকিছু আমার টাকায় করছিস। এগুলো আমাদের রক্ত জল করে টাকা। যদি আর্জেন্ট পেমেন্ট না থাকতো আমি তোমার এফডি ছুঁয়েও দেখতাম না। খুব আর্জেন্ট পেমেন্টটা করার ছিল। আর তোমায় টাকা চাইলে তুমি আমাকে দাও, দাও না তো? যখনই ক্লায়েন্ট আমাকে টাকা দেবে তোমায় সব ফেরত দিয়ে দেবো, আর সেটাও ইন্টারেস্টের সাথে। এসব জ্ঞানের কথা তুই অন্য কাউকে গিয়ে শোনাস। তুই কি ভাবছিস আমি জানি না তোকে কোথায় পেমেন্ট করতে হতো? তোর ড্রিঙ্কস আর সিগারেটে পেমেন্ট করতে হতো, তাই তো? ওই ছেলেটার সাথে মিশে পয়সা উড়িয়ে আসছিস তো? আমি কিচ্ছু জানি না। আমার কালকের মধ্যে পুরো টাকা ফেরত চাই। ওই টাকা তো তোর ছিলই না। ওর তো সুমনের বউয়ের গয়না বানানোর জন্য, সুমনের নতুন বিজনেস শুরু করার জন্য। যা মুখে আসছে বলে যাচ্ছ। আমি তো বললাম ক্লায়েন্টের থেকে টাকাটা পেতেই আমি তোমায় ফেরত দিয়ে দেবো, আর সেটাও ইন্টারেস্টের সাথে। এখন এত টাকা নেই আমার কাছে। মাত্র কত টাকার জন্য এরকম করছো? একে তো যা ইচ্ছে তাই করিস, কার উপর বড় বড় কথা বলছিস। আর এইভাবে কেউ কথা বলে নিজের মায়ের সাথে? তোর জন্য আমি সারা পৃথিবীর সাথে ঝগড়া করছি। শ্বশুর বাড়ি ছেড়ে তুই এখানে চলে এলি। তুই জানিস কি সবাই কি বলছে এই নিয়ে? তাহলে সব এখন আমার জন্য হচ্ছে, আমার কারণে সব হচ্ছে। আমি কি বলেছিলাম বাবাকে আমার বিয়ে দিয়ে দাও? বাবা একবার জিজ্ঞেস করেছিল আমাকে? জিজ্ঞেস করেনি তো? আমার একটা ফ্রিডমের লাইফ দরকার ছিল। যদি ওই বাড়িতে এইটুকু আমি পেতাম না তাও থেকে যেতাম, কিন্তু এখন অনেক হয়ে গেছে। আমার এবার ফ্রিডম চাই, আর তোমায় আমায় সাপোর্ট করতেই হবে। কথা বলবার কোনো ভদ্রতাও নেই আর সভ্যতাও নেই। একটা কথা পরিষ্কার জেনে নাও, এখানে কেউ তোমাকে সাপোর্ট করবে না। আমি কালকেই ব্যাংকে গিয়ে এফডি থেকে তোমার নাম কেটে দেবো। আর শোনো, যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে আমাদের মতো থাকতে হবে, আর আমাদের মতো না থাকতে পারলে অন্য জায়গায় গিয়ে থাকো। যাও। তোমার ওর উপর হাত উঠানোর উচিত হয়নি। এইভাবে কেউ এত বড় মেয়ের গায়ে কেউ হাত দেয় নাকি? প্রয়োজনের তাড়নায় আরতি এতটাই কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়েছিল যে ও এটা ভেবেই উঠতে পারেনি যে ওর এই পদক্ষেপের কারণে ওর মা বাবা কতটা কষ্ট পাবেন। বাবা মার কাছে সন্তান তাদের বার্ধক্যের অবলম্বন, কিন্তু অনেক সন্তান এমনও হয় যারা বাবা মার থেকে তাদের সঞ্চয়টুকুও ছিনিয়ে নিয়ে তাদের অসহায় করে দেয়, যেমন আরতি করেছিল। এখন এটাই দেখার যে আরতির এই অন্যায় কাজের মিত্তাল পরিবারের ওপর কি প্রভাব পড়ে। নিজেদের মেয়ের এই বিশ্বাসঘাতকতার দুঃখ তারা কিভাবে সামলান। পরের মাসের 7 তারিখে একটা শুভ দিন আছে। পাত্র আর পাত্রীর কুণ্ডলীর বিচার করে দেখলাম ওই দিনটা ওদের জন্য খুবই ভালো। এর থেকে ভালো দিন সারা বছরে পাওয়া যাবে না। আর এই দিনে ওদের 4 হাত এক করা ভীষণ মঙ্গলজনক হবে। তবে তো বিয়ের জন্য হাতে খুব কম সময় পাবো। আরে বিয়ান তো ঠিকই বলছেন। তার আগে অতিথিদের জন্য তো কার্ডও ছাপাতে হবে, আর না জানি আরো কত কাজ। বাবু, আপনি টেনশন কেন করছেন? আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। এখনই কার্ড ছাপানোর জন্য পাঠিয়ে দিচ্ছি আমি। আপনি যদি বলেন আপনাদের কার্ডটাও ছাপিয়ে দিতে পারি। বলছি মা, তুমি কালকে আমাদের সাথে যেও, সোনার দোকানে যাব। তোমার সাইজের কিছু গয়না বানাতে হবে, সময়ও তো খুব কম এখন। আরতি, আরে জাভেদ, হাই। হ্যালো। বৌদি, আমরা আমাদের মেয়ের জন্য একটা ভালো সংস্কারী পরিবার খুঁজছিলাম, যেখানে ও ভালো থাকবে। কিন্তু এখানকার পরিবেশ দেখে আমার মনে হচ্ছে না আমার মেয়ে এখানে ভালো থাকবে। আমাদের অনুমতি দিন, আমরা এখন আসি।
যাচ্ছিস আরতি? আমার গয়না নিয়ে কোথায় যাচ্ছিস? মা, আমার এই জুয়েলারিগুলোর খুব প্রয়োজন। আমাকে লোন নিতে হবে, একটা নতুন অর্ডার পেয়েছি, কিন্তু আমায় কোনো ব্যাংক লোন দিতেই চাইছে না। আসলে আমাদের কোম্পানিটা নতুন তো, কিভাবে লোন দেবে? তাই এই জুয়েলারিগুলো মর্টগেজে রেখে দেব, তারপর লোনটা পেয়ে যাব। তারপর পেমেন্টটা পেলেই আমি তোমাকে ফেরত দিয়ে দেব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এগুলো আমাদের বংশের গয়না, এর উপর সুমনেরও ততটাই অধিকার আছে। তোর এত সাহস হলো কি করে এগুলো ধরার? 2 মাসেরই তো ব্যাপার মা, আমি তো বলছি তোমায় পেমেন্টটা পেতেই তোমায় দিয়ে দেব। তাছাড়া বাড়িতে তো বেকারই পড়ে রয়েছে, ব্যাংকে রাখলে তো লোনটাও পেয়ে যাব আর অর্ডারটাও কনফার্ম হয়ে যাবে। বাস, অনেক হয়ে গেছে তোমার নাটক। প্রত্যেকদিন তোমার নতুন নতুন নাটক দেখছি। শোনো, আমাদের সম্মান তুই যতটা নষ্ট করতে চাস সেটা করে ফেলেছিস। এবার ছাড় আমাদের, বন্ধ কর এইসব নাটক। তোর জন্য ছেলে দেখা হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়ে দেওয়া হবে, তারপর শ্বশুর বাড়ি পাঠিয়ে দেব। ওখানে গিয়ে যত নাটক করবার করিস, এখানে আর কোনো নাটক দেখাস না। অনেক হয়েছে, ব্যাস। বিয়ে দিয়ে দেবে, তাও আমায় না জিজ্ঞেস করে? আমি তোমায় বলেছি তো, আমি আর এই বিয়েটির চক্করে পড়তে চাই না, করবো না আমি এসব। মা, তুই তো এখন এগুলো বলছিস, কিন্তু একটু ভেবে দেখ, যখন আমরা দুজনেই থাকবো না, তুই কি করবি? একা একা কি করে থাকবি? জাভেদ আছে তো, ওর আমার ফর্মাল রিলেশনশিপে না কোনো এক্সপেকটেশন আছে না কোনো ডিমান্ড আছে। ও আমায় খুব ভালোবাসে, আমি ওর সাথেই থাকবো। তোমাদের আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। অসভ্য, যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস। হ্যাঁ, লজ্জা শরম আর কিছু বাকি নেই? কি চাস তুই? সমাজে যেন আমরা আর কোনোদিন মুখ দেখাতে না পারি? হ্যাঁ, আমরা একটু শান্তিতে থাকতে চাই, সেটাও তুই আমাদের দিবি না? আমাদের যেটুকু সম্মান বেঁচে ছিল সেটুকু ধুলোয় মিশিয়ে দিচ্ছিস। দে, এক গালে তো চড় মেরে নিয়েছো, শান্তি পেয়েছো? পাওনি তো এখনো, আর এক গালে চাইলে মেরে নাও, তাও আমার সিদ্ধান্ত বদলাবে না। এবার তো বলো, এত রাতে আসার কারণটা কি? জাভেদ, আমি বাড়ি থেকে চুরি করার চেষ্টা করেছিলাম, কিন্তু মা দেখে নিয়েছে। আমরা এই অর্ডারটা নিতে পারবো না। অর্ডার নিতে পারবে না? কি, আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? এত বড় একটা অর্ডার, তাও ফরেনের একটা কোম্পানির। আরে অনেক কপাল করে পাওয়া যায়। দেখো, একবার কাজ শুরু হয়ে যাওয়ার পর না, তুমি দেখো আমরা কোথা থেকে কোথায় পৌঁছে যাব। আরে কিন্তু আমি এত টাকা কোথা থেকে আনবো? অ্যাডভান্স পেমেন্ট পাওয়ার পরেও আমাদের কাছে এত টাকা থাকবে না জাভেদ। তবে একটা রাস্তা আছে। কি? বেটিং। মানে ওয়ার্ল্ড কাপ চলছে, আমরা বেটিং করে টাকা কামাতে পারি। আমার একটা সেটিং আছে। হ্যাঁ হ্যালো, বলছি দাদা। আচ্ছা, কি রেট চলছে আজকাল? একটা কাজ করো, আমার 10 পেটি লাগিয়ে দাও। আজ যদি আমাদের টিম জিতে যায় না, তাহলে 10 লাখ টাকার 50 লাখ টাকা পাবো। 50 লাখ? ইয়েস। জাভেদ, শুধু তুমি একমাত্র আমায় বোঝো। তুমি অলোক মিত্তল? হ্যাঁ, কেন? তোমার মেয়ে বেটিং এ টাকা হেরেছে, টাকা বের করো। আমার মেয়ে বেটিং এ হেরেছে তো ওর কাছ থেকে টাকা নাও, আমার কাছে কেন চাইছো? আরে দেখ দেখ কি বলছে। হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো তোমরা? মারো ওকে, মারো। দিদি, তুই আরতিকে বুঝিয়ে বলিস না কেন?
আজ শুধু ওর জন্য জামাইবাবুকে এতটা মার খেতে হলো। কি মুখ দেখাবো বলতো আমরা সমাজে? আরে লোকের পরিবারে তো ছেলেরা বদমাইশি করে, কিন্তু আমাদের মেয়েটাই তো সব শেষ করে দিচ্ছে। সামলা ওকে দিদি, সামলা, নয়তো দেরি হয়ে যাবে। ভাই এই মেয়েটা কিছু বুঝতেই চায় না, যা মনে হয় তাই করে। না তো নিজের সম্মানের কথা ভাবে, না পরিবারের সম্মানের কথা ভাবে। সমাজে এখন আমাদের মুখ দেখানোর মতো অবস্থা রাখেনি, আর আজকে এই দিনটা দেখতে হচ্ছে আমাদের। আর আরতির জন্য গুন্ডা বদমাশ লোকজন আমাদের ফোন করে ধমকাচ্ছে, বলছে যে পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। এখন তুমি বলো ভাই, আমরা কি করব? বলছি আরতি, তোমার থেকে দূরে আমি থাকতে পারি না। আসলে মানে মন চায় যে সারাদিন যেন তোমাকে এভাবেই ভালোবেসে যাই। এসব কি হচ্ছে? হ্যাঁ, ছি, আমার ঘেন্না করে তোকে দেখে। কি চাস কি তুই? কাকিমা দেখুন, কাকিমা আপনি যা ভাবছেন সেরকম নয়। ব্যাস, অনেক বলে নিয়েছো, এবার আমি বলবো। তোমার জন্য, শুধু তোমার জন্য আমার মেয়ে আজ এই অবস্থা। তোমার সাহস কি করে হলো আমাদের বাড়িতে আসার? হ্যাঁ, আর খবরদার, যদি আমাদের মা মেয়ের মাঝখানে আসো তো বেরিয়ে যাও এক্ষুনি আমাদের বাড়ি থেকে। বেরো। এতদিন তুই যা যা করছিলিস বাড়ির বাইরে করছিলিস, এখন তো তোর লজ্জা শরম সব চলে গেছে। কোনো পরপুরুষের সঙ্গে তুই এখন ঘরের ভেতরে? বাড়িটাকে তো বাজার বানিয়ে ফেলেছিস। ছি, ড্রিঙ্কস আর সিগারেটে তোর মন ভরলো না তো জুয়া খেলতে চলে গেলি। আর ওই জুয়ার জন্য কত লোকগুলো তোর বাবাকে ধরে মারধর করেছে। এখনো 2 সপ্তাহ হয়নি তোর বাবা হাসপাতাল থেকে ফিরেছে, আর তুই এইসব শুরু করে দিলি। আমরা বেঁচে আছি তোর বোধহয় ভালো লাগছে না? না, আমরা মরে গেলে তো শান্তি পাবে কি? যত দিন এগিয়ে যাচ্ছে তুই ততই নিচে নেমে যাচ্ছিস। আর এখন তো শুধু এটাই দেখার বাকি ছিল। আর এই লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি তুই? চিৎকার করো না। তাহলে কি করতাম আমি? হ্যাঁ, আমি তো প্রথমেই তোমাকে চেয়েছিলাম, তাই না? দিয়েছিলে তুমি, তাই আমায় জুয়া খেলতে হয়েছে। যদি তোমার আদরের ছেলে সোহম তোমায় চাইতো তাহলে তো সাথে সাথে দিয়ে দিতে, তাই না? সুমনের নামও মুখে আনবি না তুই। ওর জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। তোর জন্য সম্বন্ধ ভেঙে গেছে, আর এখন এমন অবস্থা হয়েছে যে কোনো ভালো করে সম্বন্ধ আসছেই না। আর কেউ আমাদের সাথে সম্পর্কই করতে চাইছে না। সবাই কথা শোনাচ্ছে আমাদের সব সময় তোর এই স্বভাব চরিত্রের জন্য। পরোয়া করি না তোমার, আর তোমার এই সমাজের কোনো পরোয়া করি না আমি। আমার যা মন চাইবে আমি তাই করব। যার যা ভাবার ভেবে নিতে পারে। না আমার আগে যায় আসতো, আর না এখন আসে। এবার তো অনেক বেশি বাড়াবাড়ি শুরু করেছে। কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। আরতি মা, খুব তাড়াতাড়ি চলে এলি আজকে। কেন, আসতে পারি না? আরে বাহ, আজ তুই নেশাও করিসনি? মা তুমি কি বলতে চাও বলো তো? যেদিন খেয়ে আসবো সেদিনও কথা শোনাবে, যেদিন খাবো না তাও কথা শোনাবে। কি বলতে চাও তুমি? আরে সেরকম কিছু না, আসলে আমি তোর জন্য অপেক্ষা করছিলাম।
অপেক্ষা করছিলে কেন? ব্যাস এমনি। আমি ভাবলাম যে কতদিন হয়ে গেল মা মেয়ে একসাথে বসে খাবার খাইনি। চল আজকে মা মেয়ে একসাথে বসে খাবার খাবো। জানিস আমি তোর জন্য তোর পছন্দের খাবার বানিয়েছি। আমি তোমায় বানাতে বলেছিলাম? আরে মা, খেতে না চাইলে খাস না, কিন্তু এইভাবে রাগ করিস না। একটা কাজ করি, কফি খাবি? তোর পছন্দের দুধ ছাড়া কফি বানাচ্ছি। হ্যাঁ, কি ব্যাপার মা, আজ এত ভালোবাসছো আমায়? এভাবে কথা বলছিস কেন? মা হই তো আমি তোর, তোর জন্য তো চিন্তা করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আমার রুমে যাচ্ছি, তুমি কফিটা ওখানেই দিয়ে দাও। ঠিক আছে। আরতি, আরতি কোথায় তুই? আরতি, কেউ আছো? বাঁচাও। মা মা, আপনার কি হয়েছে মা? আর এসব কি করেছে মা? আগে এটা খোলো আরতি, মা এটা খোলো আরতি। মা এই নিন। আরতি দিদি, আরতি দিদি, আরতি দিদি, মা মা মা, আরতি দিদিকে কেউ মেরে ফেলেছে মা। আরতি দিদি, আরতি। আচ্ছা ম্যাডাম, আপনি বলতে পারবেন ওরা কারা ছিল? ওরা দুজন ছিল। আমি আরতির ঘর থেকে আওয়াজ পেলাম, তাই দৌড়ে চলে এসেছিলাম। এসে কিছু বোঝার আগেই আমার মাথায় পেছন থেকে কেউ আঘাত করলো, আর আমি অজ্ঞান হয়ে গেলাম। আর ওরা আমার আরতিকে মেরে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার, এত বড় দুর্ঘটনা ঘটে গেল, কিন্তু জানলা দরজা ভাঙার চিহ্ন দেখতে পাচ্ছি না, আর কোথাও ফোর্স এন্ট্রিরও কোনো প্রমাণ নেই। অদ্ভুত ব্যাপার, মেয়েকে মেরে ফেললো কিন্তু মাকে এখানে বেঁধে ফেলে রেখে চলে গেল। শোনো, তুমি একটা কাজ করো, আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করো। ঠিক আছে, যাও। ওকে। হ্যাঁ ম্যাডাম, আপনি বলুন। যখন আমার জ্ঞান এলো তখন দেখলাম আমাকে কেউ একজন চেয়ারের সাথে বেঁধে রেখেছিল, কিছু করতে পারছিলাম না। যখন আমাদের ঘরে কাজ করার কাজের মেয়েটা এলো, ও আমার হাত পা খুলে দিল। আচ্ছা ঠিক আছে, তো আপনার কথা অনুযায়ী আপনি অপরাধীকে দেখেননি? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আমি যেরকমটা আপনাকে আগে বলেছিলাম, আমি কিছু দেখার আগেই, বোঝার আগেই, তার আগেই আমাকে কেউ মাথায় আঘাত করেছিল, আর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যদি আপনি যেটা বলছেন সেটা সত্যি হয়, তাহলে যে সত্যিটা আমরা দেখেছি সেটা আপনি দেখেছেন? হাবিলদার, ভাই তুমি এখানে? আপনি ওনাকে কেন ধরেছেন? আপনার বাড়ির সামনের যে সিসিটিভি ক্যামেরা আছে সেখান থেকে সব মিথ্যে ধরা পড়ে গেছে। ঠিক রাত 12:30টায়
আপনার বাড়িতে যে দুষ্কৃতী এসেছিল সে অন্য কেউ নয়, আপনারই সৎ ভাই। এই যে আর কিছু বলার আছে আপনার? সত্যিটা বলবেন। কি হলো? বলো সত্যি কথাটা। সত্যি কথাটা কি বলো? আরে তাড়াতাড়ি এসো, কোথায় ছিল এতক্ষণ? মামা তুমি? হ্যাঁ মা, তোর সঙ্গে দেখা করতে এসেছি। দিদি, চলো এবার বেঁধে দাও আমাকে। চলো তাহলে। হ্যাঁ, আমি অপরাধী, কিন্তু আমি কোনো ভুল করিনি। আমাদের মেয়ে আমাদের মান সম্মান ডুবিয়ে দিচ্ছিল। আমি আর কি করতে পারতাম ইন্সপেক্টর সাহেব, আপনি বলুন। রোজ রোজ প্রতিবেশীদের কথা, সমাজ আমাদের অপমান, এমনকি আমার স্বামী পর্যন্ত এটাই ভাবতো যে আমার আদর যত্নের জন্যই আমার মেয়ে খারাপ হয়ে গেছিল। আমি খুব বিরক্ত হয়ে গেছিলাম। আমি আর কিচ্ছু বুঝতে পারছিলাম না, কি করে আমার মেয়েকে বোঝাবো। আমি অনেক চেষ্টা করেছিলাম, কখনো ভালোবেসে, কখনো বকা দিয়ে, কত মারধরও করেছিলাম, কিন্তু কিন্তু জানি না কেন আমার মেয়েটা নিজের মায়ের কথাটা কিছুতেই বুঝতে পারছিল না। আমি হেরে গেছিলাম, আমি হেরে গেছিলাম। মেয়ের খুনি মা, সাধারণত এমনটা শোনা যায় না, কারণ মায়ের মমতার ছায়াতেই তো সন্তান সবচেয়ে নিরাপদ অনুভব করে। কিন্তু আরতির মৃত্যুর কারণ ওর মাই ছিল। আরতির ভাবনা, চিন্তা আর ওর এক একটা সিদ্ধান্ত ওর পরিবারের বিরুদ্ধে গিয়েছিল। আরতির ব্যবহার আর ওর ভুল সিদ্ধান্তের কারণে ওর পরিবার, বিশেষ করে ওর মা বন্দনা মিত্তলের সম্মান ধূলিসাৎ হচ্ছিল। পরিস্থিতি এমন হলো যে নিজেদের মেয়ের কারণেই মিত্তল পরিবারের বাঁচাটা কঠিন হয়ে উঠেছিল। আর যে কারণে বন্দনা মিত্তল নিজেরই মেয়েকে খুন করার দায়িত্ব ওনার ভাইকে দিল। যদি বন্দনা মিত্তল ধৈর্য দেখাতে পারত, সমাজের কথায় কান না দিয়ে এরকম ভুল পদক্ষেপ না নিত, তাহলে আজ সে আর তার ভাই অমর জেলের গরাদের পিছনে থাকত না। একটা হাসি খুশি পরিবার ধ্বংস হওয়ার হাত থেকে বেঁচে যেত। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই কোনো অপরাধ থেকে আপনাদের অ্যালার্ট করাতে। ততক্ষণ বি অ্যালার্ট, बी सेफ। क्राइम अलर्ट, अन्यायेर बिरुद्धे सोच्चार। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।